প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি। আমি বিলকিস আক্তার রুমা, সহকারী শিক্ষক, বয়রা সালাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ময়মনসিংহ সদর উপজেলা থেকে তোমাদের জন্য পঞ্চম শ্রেণীর প্রাথমিক বিজ্ঞানের অধ্যায় 11-এর একটি পাঠ নিয়ে আজকে হাজির হয়েছি। তোমরা নিশ্চয়ই পড়াশোনা করছো মনোযোগ দিয়ে। আমরা আজকে কি বিষয়ে পাঠদান করছি সেটি জানার জন্য আমরা একটা কিছু দেখব। আচ্ছা, আমরা যখন বাসায় আমাদের বাবা বা মা টেলিভিশনে খবর দেখে থাকেন, খবরের শেষ পর্যায়ে কিন্তু দেখা যায় একটা বিষয়ে আলাদা খবর পাঠ করে থাকে। বিষয়টা কি একটু চিন্তা করে বলো তো। বুঝতে পেরেছি, তোমরা জানো। সেখানে আমাদের আবহাওয়া সম্পর্কে একটি আলাদা খবর থাকে। চলো আমরা তেমনই একটি খবর দেখি যমুনা টেলিভিশনের। তাহলে আজকে আমরা কি বিষয়ে পাঠ দিচ্ছি সেটি সম্পর্কে বলতে পারবে। চলো তাহলে খবরটি দেখি আমরা একটু। আজকের 24 ঘন্টার আবহাওয়ার আপডেট সেটি জানাতে চাই। এই যে উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকা থেকে বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে অস্থায়ীভাবে। আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র উত্তরাঞ্চলের মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা কুয়াশা পড়তে পারে। রংপুর, ময়মনসিংহ ও রাজশাহী বিভাগ সহ টাঙ্গাইল, গোপালগঞ্জ, কুষ্টিয়া, ফরিদপুর, মাদারীপুর, নিকলী, রাজশাহী, পাবনা, নওগাঁ, যশোর, চুয়াডাঙ্গা, শ্রীমঙ্গল এবং বরিশাল অঞ্চলের উপর থেকে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। তবে এই শৈত্যপ্রবাহ কিন্তু ভারীর দিকেও যেতে পারে, আর তা অব্যাহত থাকারও কথা বলছে ওয়েদার ফোরকাস্ট। এই পর্যায়ে আমরা জানাবো গতকালের সর্বোচ্চ তাপমাত্রা কোথায় ছিল, কত ছিল। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা যে জায়গাটিতে ছিল, জায়গাটির নাম টেকনাফ, এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27.7 ডিগ্রি সেলসিয়াস এবং গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে 6.4 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হতে যাচ্ছে ভোর 6:42 এবং আজকে সূর্য অস্ত যাবে 5:40। বিভাগীয় শহরগুলোতে আজকে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা জানাবো এই পর্যায়ে। ঢাকাতে সর্বোচ্চ তাপমাত্রা 23.8 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 14.3 ডিগ্রি সেলসিয়াস। ময়মনসিংহে সর্বোচ্চ তাপমাত্রা 23 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 9.6 ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রামে সর্বোচ্চ তাপমাত্রা 22.7 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 9.8 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা 22.8 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 7.9 ডিগ্রি সেলসিয়াস। রংপুরে সর্বোচ্চ তাপমাত্রা 22.6 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 9.4 ডিগ্রি সেলসিয়াস। খুলনায় সর্বোচ্চ তাপমাত্রা 23.1 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 8.9 ডিগ্রি সেলসিয়াস। বরিশালে সর্বোচ্চ তাপমাত্রা 24.3 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 8.4 ডিগ্রি সেলসিয়াস। এবং সবশেষে সিলেট, যেখানে সর্বোচ্চ তাপমাত্রা 30.1 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 10.7 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ শিক্ষার্থীরা, আমরা এখানে কি দেখেছি? আমরা একটি আবহাওয়া খবর দেখেছি, তাই না? আমরা প্রতিদিন খবরের শেষাংশে এই ধরনের একটি সংবাদ দেখে থাকি। এই ভিডিওতে থেকে, এই সংবাদটি থেকে তুমি কি বুঝতে পেরেছো আজকের পাঠের বিষয়টি কি হতে যাচ্ছে? আজকের পাঠের বিষয় হতে যাচ্ছে আবহাওয়া ও জলবায়ুর মধ্যকার সম্পর্ক কি, সে সম্পর্কে আমরা আজকে তোমাদের সামনে আলোচনা করব। হ্যাঁ শিক্ষার্থীরা, আমরা প্রথমে আমাদেরকে জানতে হবে আবহাওয়া কি, পরে আমরা জানবো জলবায়ু কি। আবহাওয়া, আমরা এই যে প্রতিদিন সকালে দেখা যায় আমাদের আকাশটি মেঘাচ্ছন্ন আছে, বা কখনো অনেক রোদ আছে, হঠাৎ আবহাওয়াটি কি হয়ে যায়, আমাদের মেঘাচ্ছন্ন হয়ে যায়, বা মেঘাচ্ছন্ন আকাশটি হঠাৎ সূর্যের আলোতে আলোকিত হয়ে যায়। তখন আমরা কিন্তু দিনের এক একটা সময় এক এক রকম
আমাদের অবস্থা দেখে থাকি, কখনো রৌদ্রময় দেখে থাকি, কখনো অন্ধকারাচ্ছন্ন দেখে থাকি, আবার সম্পূর্ণ দিন একই রকম দেখে থাকি। এই যে কারণ, এই কারণটা কেন সেই সম্পর্কে আমরা আরো জানবো। তার আগে চলো আমরা তোমাদেরকে নিয়ে একটি পরীক্ষা কাজ করি। আমরা আমাদের যে 8টি বিভাগীয় শহর রয়েছে সেই শহরের তাপমাত্রাগুলো তোমাদেরকে নিয়ে আমি আজকে দেখব এবং আবহাওয়া কি সে সম্পর্কে জানার চেষ্টা করব। তাহলে চলো আমার সাথে বুড়ে তোমরা আমার কাছে আমি কি করছি তা একটু লক্ষ্য করো। আচ্ছা শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই বই খাতা কলম নিয়ে বসে পড়েছো। এখনই বই খুলবে না, আমি যখন বলবো তখন তোমরা তোমাদের বই খুলবে। এর আগে তোমাদের প্রয়োজনীয় জিনিসগুলো তোমরা খাতায় লিখে নিবে। অবশ্য পাঠের শিরোনাম তোমরা লিখে নিয়েছো। হ্যাঁ শিক্ষার্থীরা, এই যে দেখো এখানে একটি কি রয়েছে একটু ভাবো তো, ভেবে বলো তো, তোমরা কিন্তু চিনো, বলো তো। এটি একটি বাংলাদেশের মানচিত্র, তাই না? আমরা এই বাংলাদেশের মানচিত্রের 8টি বিভাগের তাপমাত্রা আমরা দেখব এবং আবহাওয়া সম্পর্কে আমাদের একটা ভালো ধারণা নেওয়ার চেষ্টা করব, যেন আমরা সহজে আবহাওয়া এবং জলবায়ুটি কি সেটি সম্পর্কে ধারণা লাভ করতে পারি এবং বুঝতে পারি। হ্যাঁ শিক্ষার্থীরা, এই যে বাংলাদেশের 8টি বিভাগের যে আমি দেখো প্রতিটি বিভাগের আবহাওয়া এখানে চিহ্নিত করেছি। এখন তোমাদেরকে নিয়ে আমি এটি আলোচনা করব। এই আলোচনাটা যাওয়ার আগে আমার এখানকার যে সাংকেতিক আমি ছবিগুলো ব্যবহার করেছি সে সম্পর্কে আগে আমাদের ধারণা নিতে হবে, না হলে তুমি এই ছবি দেখে বুঝতে পারবে না এখানে কি বলা হয়েছে, তাই না? হ্যাঁ চলো তাহলে আমরা আগে সাংকেতিক চিহ্নগুলো কি এগুলো একটু দেখি। শিক্ষার্থীরা, এই যে দেখো এখানে যে ছবিটি দেওয়া আছে এটা মেঘের ছবি, এটা দিয়ে বোঝাচ্ছে এই ছবিটি যে বিভাগে দেওয়া থাকবে তাহলে বোঝা যাবে এখানে অন্ধকার মেঘাচ্ছন্ন আকাশ, সে মেঘাচ্ছন্ন আকাশটি বোঝা হবে। এটা হচ্ছে মেঘের ছবি। এটি একটি সূর্যের ছবি, যে বিভাগে এই চিহ্নটি থাকবে বোঝা যাবে সেখানে সূর্য উঠবে এবং এটি সূর্যের ছবি। আর এটি হচ্ছে বজ্রপাতের ছবি। এই চিত্রের মাধ্যমে আমরা বুঝতে পারবো যে বিভাগে এই চিত্রটি রয়েছে সেখানে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। আর এই যে দেখো এখানে এটি হলো বৃষ্টির ছবি। এই ধরনের যখন ফুটাগুলো থাকবে তখন আমরা বুঝতে পারবো সেখানে বৃষ্টি হবে। আরেকটা জরুরি জিনিস দেখো, এই যে এইভাবে সবুজ বক্সের মধ্যে বাম পাশে সর্বোচ্চ ডান পাশে সর্বনিম্ন তাপমাত্রা লেখা। প্রতিটি বিভাগে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা আমি এখানে লিখেছি। বাম পাশেরটা বুঝতে পারবে সর্বোচ্চ এবং ডান পাশেরটা সর্বনিম্ন তাপমাত্রা। নিশ্চয় তোমরা এই সাংকেতিক চিহ্নগুলো বুঝতে পেরেছ। এগুলো বুঝতে পারলে তুমি মানচিত্রে যে আমি ব্যবহার করেছি সেগুলো বুঝতে পারবে। হ্যাঁ শিক্ষার্থীরা, এখন আমরা দেখব। প্রথমে দেখো এখানে হচ্ছে রংপুর বিভাগ, একটু ভালো করে লক্ষ্য করো তোমরা, একটু কাছে দেখো। রংপুর বিভাগে আকাশটি কেমন আছে? মেঘাচ্ছন্ন আছে, তাই না? বৃষ্টি হচ্ছে। আমি কিন্তু তোমাদের সাংকেতিক চিহ্নগুলো আগে বলে দিয়েছি। এখানে অনেক অন্ধকার হয়ে আছে আকাশটি, এখানে মেঘ হচ্ছে, কোনো সূর্য নেই, কোনো সূর্যের চিহ্ন নেই, মানে এখানে সারাদিনে কোনো সূর্য উঠেনি। এখানকার সর্বোচ্চ তাপমাত্রা হচ্ছে 29.4 ডিগ্রি সেলসিয়াস। 29.4 ডিগ্রি সেলসিয়াস। একটা জিনিস মনে রাখবে, আমাদের আবহাওয়ার যে তাপমাত্রার যে পরিমাপগুলো দেওয়া হয় সেটি সেলসিয়াস, এই সেলসিয়াস কথাটি এককটি ব্যবহার করা হয়। আর সর্বনিম্ন হচ্ছে 20.4 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এটা হচ্ছে 20.4 ডিগ্রি সেলসিয়াস। আর আমরা আকাশটি সম্পর্কে ধারণা লাভ করেছি। আচ্ছা, এই যে আমাদের ময়মনসিংহ বিভাগ, আমরা ময়মনসিংহ বিভাগে কি দেখেছি? আকাশ সূর্য উঠেছে সকাল থেকে, তাই না? সূর্য উঠেছে, এরকম রৌদ্র উজ্জ্বল একটি দিন। হঠাৎ বজ্র সহ বৃষ্টি হতে পারে, একটি এটিও বুঝিয়েছে। ঠিক আছে, এখানে সর্বোচ্চ তাপমাত্রা হচ্ছে 30.5 ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন হচ্ছে 20.1 ডিগ্রি সেলসিয়াস। তারপরে রয়েছে পাশে সিলেট বিভাগ। সিলেট বিভাগের চিত্রটি দেখো, এখানেও কি দেওয়া আছে দেখো,
সূর্য দেখা যাচ্ছে, দিনটি অন্ধকারাচ্ছন্ন হতে পারে, বজ্র সহ বৃষ্টি হতে পারে। এই চিহ্ন দ্বারা এই বিষয়টি সংকেতটি বোঝাচ্ছে। আর এখানে সর্বোচ্চ তাপমাত্রা হচ্ছে 31.4 ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন হচ্ছে 19.1 ডিগ্রি সেলসিয়াস। শিক্ষার্থীরা এই যে দেখো, এখানে হচ্ছে রাজশাহী বিভাগ। এই রাজশাহী বিভাগের চিত্র কি আছে একটু ভালো করে লক্ষ্য করো। এখানেও সূর্য উঠেছে, আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে, বজ্র সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এখানে সর্বোচ্চ হচ্ছে 32.5 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন হচ্ছে 20.4 ডিগ্রি সেলসিয়াস। এই যে হচ্ছে ঢাকা, ভালো করে লক্ষ্য করো ঢাকার আবহাওয়া কেমন দেখাচ্ছে। এই মানচিত্রটি কিন্তু তোমাদের বইয়ের যে পৃষ্ঠা রয়েছে, তোমাদের বইয়ের 73 পৃষ্ঠায় এই মানচিত্রটি রয়েছে এবং এই পরিমাপগুলো রয়েছে। আমি এগুলো এখানে উল্লেখ করেছি তোমাদের বুঝতে সুবিধার জন্য। ঢাকা বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা হচ্ছে 32.5 ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন হচ্ছে 20.3 ডিগ্রি সেলসিয়াস। আর এখানে রয়েছে খুলনা বিভাগে দেখো, এখানে কি সূর্য দেখা যাচ্ছে, মানে এখানে দিনের অবস্থা ভালো, আবার হঠাৎ বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ হচ্ছে 30.5 ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন 20.5 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ শিক্ষার্থীরা, এরপর রয়েছে বরিশাল বিভাগ। এখানেও কি সূর্য দেখা যাচ্ছে, মানে দিনটি ভালো এবং আকাশটি হঠাৎ মেঘাচ্ছন্ন হয়ে বজ্রসহ বৃষ্টি হতে পারে। এর সর্বোচ্চ হচ্ছে 31.3 ডিগ্রি সেলসিয়াস এবং 20.6 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে সর্বনিম্ন তাপমাত্রা। শিক্ষার্থীরা, সর্বশেষ রয়েছে চট্টগ্রাম। এই চট্টগ্রাম বিভাগে আকাশের অবস্থা একটু দেখো তোমরা চিত্রের মাধ্যমে, সাংকেতিক চিহ্নের মাধ্যমে। এখানে দিনে সূর্যের আলো দেখা যাচ্ছে, মানে দিনটি ভালো অবস্থায় আছে, হঠাৎ বজ্রসহ বৃষ্টি হতে পারে। এখানকার সর্বোচ্চ হচ্ছে 30.7 ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন হচ্ছে 18.8 ডিগ্রি সেলসিয়াস। এই যে দেখো, এখানে এক একটি বিভাগের তাপমাত্রা সর্বোচ্চ এবং সর্বনিম্ন এক এক রকম রয়েছে। শিক্ষার্থীরা, তোমরা বইয়ের 73 পৃষ্ঠায় একটু খুলে দেখো, এই চিত্রটি তোমাদের বইয়ে দেওয়া আছে। আচ্ছা, এখানে ফেব্রুয়ারি মাসের 24 তারিখের একটি এখানে দেওয়া আছে বিভাগের তাপমাত্রার। এখন তোমার কাছে আমার প্রশ্ন হচ্ছে, এই যে আবহাওয়ার পূর্বাভাস থেকে, এই যে আবহাওয়ার আমি পূর্বাভাসগুলো দিলাম, এখান থেকে ঢাকায় কোন ধরনের আবহাওয়া আশা করতে পারো? এই যে ঢাকার যে একটা পরিমাপ আমি বললাম, কত ডিগ্রি সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা বললাম, এ থেকে তুমি কি ধারণা করতে পারো? একটু চিন্তা করে বলো তো। আমি কিন্তু তোমাদের সাংকেতিক চিহ্নেরই ব্যাখ্যা করেছি, নিশ্চয় ওই ব্যাখ্যা থেকে তুমি এই ছবির চিত্র দেখেও কিন্তু তুমি বলতে পারো। হ্যাঁ, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ, আমি তোমাদেরকে সহযোগিতা করছি। এই চিত্র এবং পরিমাপ থেকে আমরা বুঝতে পেরেছি ঢাকায় আকাশ কি রৌদ্রোজ্জ্বল আকাশ রয়েছে, সেখানে দিনটি ভালো অবস্থায় আছে এবং সেখানে কি একটি সুন্দর মেঘবিহীন একটি আকাশ রয়েছে। হঠাৎ বৃষ্টিপাত হতে পারে, সেটা অন্য কথা, কিন্তু আবহাওয়া ভালো পর্যায়ে আছে। হ্যাঁ শিক্ষার্থীরা, আরেকটি প্রশ্ন দেওয়া আছে, এই মানচিত্র থেকে পূর্বাভাস অনুযায়ী বাংলাদেশে কোথায় তার তাপমাত্রা সর্বোচ্চ এবং কোথায় তাপমাত্রা সর্বনিম্ন? এখানে যে আমি তোমাকে বর্ণনা করলাম সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা আলোচনা করলাম, এখানে সবচেয়ে বেশি তাপমাত্রা কোন বিভাগে রয়েছে? শিক্ষার্থীরা, একটু ভালো করে লক্ষ্য করো, কোথায় সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে? এখানে দেখা যাচ্ছে ঢাকা এবং রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে। এই দুটি জেলায় সর্বোচ্চ তাপমাত্রা হচ্ছে 32.5 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা শিক্ষার্থীরা, এখন তোমরা দেখো তো এই বিভাগগুলোর মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা কোন বিভাগে রয়েছে? একটু মনোযোগ দিয়ে দেখো তো কোথায় কম আছে। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে। আচ্ছা, আরেকটি প্রশ্ন হচ্ছে, এই পূর্বাভাস অনুযায়ী রংপুরে ভ্রমণ করার সময় তুমি কি ছাতা ব্যবহার করবে? এই যে দেখো, এখানে চিত্রের মধ্যে দেখো
সবগুলো বিভাগের চেয়ে রংপুরে কি আছে, কোনো সূর্যের ছবি আমরা দেখতে পাইনি। মানে এখানে কি আবহাওয়া, বৃষ্টি, মেঘাচ্ছন্ন আকাশ এবং বৃষ্টিপাত হচ্ছে। তাহলে তুমি রংপুর বিভাগে যদি ঘুরতে যাও বা রংপুর বিভাগের কোনো শিক্ষার্থী হয়ে থাকো বা রংপুর বিভাগের কোনো লোক হয়ে থাকো, তখন তুমি কি ওই বিভাগে ছাতা ব্যবহার করবে? হ্যাঁ, নিশ্চয় তোমরা ছাতা ব্যবহার করবে, কারণ সেখানে অনেক বৃষ্টিপাত হচ্ছে। তাহলে আমরা কি বুঝতে পারলাম শিক্ষার্থীরা? আমরা এই মানচিত্রের মাধ্যমে আমরা কি বুঝতে পেরেছি? এক একটি বিভাগের তাপমাত্রা, বৃষ্টিপাতের পরিমাণ, সবকিছু কি আলাদা আলাদা, একরকম নয়। হঠাৎ মিলে যেতে পারে, কিন্তু বেশিরভাগই কি একটার সাথে আরেকটার কোনো মিল নেই। এক এক জায়গায় তাপমাত্রা বা বৃষ্টিপাতের অবস্থা এক এক রকম। আমরা যে এই যে এক এক জায়গায় এক এক রকম তাপমাত্রা এবং বৃষ্টিপাতের যে আলাদা আলাদা অবস্থা পেলাম, এইটিকে কি বলে জানো? মানে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কোনো স্থানের এই যে আকাশ এবং বায়ুমণ্ডলের যে অবস্থাটা আমরা পেলাম, এটিকে আবহাওয়া বলে। আমরা আবার একটু দেখি আবহাওয়া কাকে বলে। আবহাওয়া হলো কোনো নির্দিষ্ট সময়ে কোনো নির্দিষ্ট স্থানে আকাশ ও বায়ুমণ্ডলের সাময়িক অবস্থা। এই যে রংপুরে এখন বৃষ্টি হচ্ছে, এমন কালকে হয়তো দেখা যাবে পরের দিন রংপুরে বৃষ্টি হবে না। হয়তো দেখা যাচ্ছে চট্টগ্রামে এখন রোদ উঠেছে, ভালো অবস্থা, ভালো দিন, কিন্তু কালকে দেখা যাবে হয়তো চট্টগ্রামে বৃষ্টি হচ্ছে। তাহলে আমরা বুঝতে পেরেছি আবহাওয়া হলো কোনো নির্দিষ্ট স্থানে সেটা নির্দিষ্ট করা। যেমন এক একটি, আমি এখন বাংলাদেশের মানচিত্র দিয়ে বুঝিয়েছি, এরকম সারা পৃথিবী দিয়ে নির্দিষ্ট কোনো স্থানে নির্দিষ্ট সময়ে, সকাল হতে পারে, বিকেলে হতে পারে, রাতে হতে পারে, নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানে আকাশ এবং বায়ুমণ্ডলের সাময়িক অবস্থা। সাময়িক, তোমরা একটু জিনিস লক্ষ্য করো, সাময়িক জিনিসটা লক্ষ্য করো। সাময়িক মানে হচ্ছে ক্ষণস্থায়ী, তাৎক্ষণিক বা কিছু সময়ের জন্য। এই জিনিসটা লক্ষ্য করার কারণ হচ্ছে এই সাময়িকের সাথে আরেকটি জিনিস আমরা আলোচনা করব, যেটিতে এটির সাথে এটি একটি সামঞ্জস্য রয়েছে। তাহলে আমরা আবহাওয়া বলবো কোনো একটি নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট জায়গায় আকাশ এবং বায়ুমণ্ডলের সাময়িক অবস্থাকে আবহাওয়া বলে। হ্যাঁ শিক্ষার্থীরা, এখন আমি বলি, তুমি এই যে আমি ফেব্রুয়ারি মাসের আবহাওয়ার একটি কি পরিমাপ এখানে তোমাদেরকে দেখিয়েছি বইয়ের ছকের মতো। এখন তুমি যদি সামনের বছর ফেব্রুয়ারি মাসে কোথাও বেড়াতে যাও, তখন বনভোজনে যাও, তখন এই বিভাগগুলোর মধ্যে কোন বিভাগটি তুমি পছন্দ করবে? কেন করবে? একটু তুমি চিন্তা করে বলো তো। তুমি অবশ্যই রংপুর ছাড়া অন্যান্য যে কোনো বিভাগকে তুমি যাওয়ার জন্য পছন্দ করবে। কারণ হচ্ছে ফেব্রুয়ারি মাসের অন্যান্য সব জায়গায় কি ছিল, দিনের অবস্থা ভালো ছিল, রংপুর ছাড়া। তখন তুমি চিন্তা করবে এই বছর যেহেতু এই ফেব্রুয়ারি মাসে চট্টগ্রাম বলো, রাজশাহী বলো, ময়মনসিংহ বলো, সিলেট বলো, বরিশাল বলো বা ঢাকা বলো, এখানকার আবহাওয়া ভালো ছিল, নিশ্চয় পরের বছর আবহাওয়াটা একই থাকবে। এই ধারণা থেকে তুমি নিশ্চয় এখান থেকে আর এই একটি বিভাগ বাদে 7টি বিভাগ থেকে যে কোনো একটি বিভাগ পছন্দ করে নিবে। এর কারণ কি জানো? কেউ কি বলতে পারবা? তোমরা কি কেউ বলতে পারবে কেন তুমি এইখান থেকে বাছাই করতে পেরেছো বা কেন তুমি এই একটি বিভাগ পছন্দ করে নিয়েছো? এর কারণ হচ্ছে মানে আমাদের দেখা যায় আমাদের দেশে যখন বৃষ্টিপাত হয় জুন মাসে, আমরা প্রায় সময় দেখি মে, জুন, জুলাই, আগস্ট এই সময়টাতে প্রচন্ড বৃষ্টিপাত হয়। তখন আমাদের কৃষক ভাইরা কি করেন, এই সময়গুলোতে ফসল ফলান। আবার ডিসেম্বর মাসে কিন্তু জুন, জুলাই, আগস্টের মতো এরকম বৃষ্টিপাত হয় না। আমরা এই যে একটা ধারণা নিয়ে ফেলেছি যে আমাদের মে, জুন, জুলাই, আগস্টের দিকে প্রচুর বৃষ্টিপাত হয়। এই সময় আমাদের বাইরে যাওয়া সতর্কতা অবলম্বন করতে হয়, ছাতা নিয়ে যেতে হয়, বা দূরে কোথাও বেড়াতে গেলে এই জিনিসটি আমাদের মাথায় রাখতে হয়। কিন্তু আমরা যখন জানুয়ারি থেকে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এই ধরনের সময়টাতে আমরা বাইরে যাই, তখন কিন্তু আমরা ভাবি এই সময়টা তেমন বৃষ্টিপাত হবে না। আমরা কিন্তু এই ধারণাটা নিশ্চয় কোনো না কোনো ভাবে নিয়েছি। হ্যাঁ শিক্ষার্থীরা, আমরা এটা নিয়েছি আবহাওয়ার গড় অবস্থা থেকে। আমরা একটি মোটামুটি ধারণা করে ফেলেছি
কখন কোন মাসে কি ধরনের আবহাওয়া বিরাজ করে, সেখান থেকে আমরা আইডিয়া নিয়ে, সেখান থেকে আমরা অভিজ্ঞতা নিয়ে আমরা কিন্তু পরবর্তী কাজগুলো করতে একটি সিদ্ধান্তে পৌঁছতে পারি। এই যে আমরা আবহাওয়া থেকে যে একটা ধারণা নিয়েছি, ওই যে গড় আবহাওয়ার যে একটা বিষয় আমরা বলেছি সেটাকে জলবায়ু বলে। হ্যাঁ শিক্ষার্থীরা, আমি মানচিত্রটি একটু সরিয়ে নিচ্ছি তোমাদের সুবিধার জন্য। হ্যাঁ শিক্ষার্থীরা, আমরা আবহাওয়ার যে গড়টা পেলাম, কোন স্থানের আবহাওয়ার নির্দিষ্ট ধারাই জলবায়ু। জলবায়ু হলো কোন স্থানে বহু বছরের আবহাওয়ার গড় অবস্থা। মানে আমরা কি বুঝতে পেরেছি যে কোন মাসে কেমন অবস্থা হতে পারে সে সম্পর্কে আমরা কি একটা ধারণা নিয়ে ফেলেছি, সেখান থেকে আমরা আমাদের জলবায়ু পেয়েছি। তাহলে আবহাওয়া থেকে কিন্তু জলবায়ুর অবস্থান। আমরা আবহাওয়া সম্পর্কে যদি না জানি, আবহাওয়া যদি আমি গড় না জানি, আবহাওয়া সম্পর্কে আমার ধারণা না থাকে, আমরা জলবায়ু সম্পর্কে জানতে পারবো না। তাহলে আমরা এই আবহাওয়ার বিভিন্ন অবস্থা থেকে আমরা গড় অবস্থা বুঝে কিন্তু আমরা যে কোনো একটি মাসের সিদ্ধান্ত নিতে পারছি। এর জন্য এই যে একটা গড় অবস্থা জানছি, সেটাকে জলবায়ু বলে। তাহলে জলবায়ু হচ্ছে কোনো স্থানের আবহাওয়ার নির্দিষ্ট ধারায় জলবায়ু, এবং জলবায়ু হলো কোনো স্থানের বহু বছরের আবহাওয়ার গড়। হ্যাঁ শিক্ষার্থীরা, আমি তোমাদের বইয়ের 74 পৃষ্ঠা খুলতে বলবো আরেকবার। তোমরা একটু আমার সাথে দেখো, আমি তোমাদেরকে আরেকটু ব্যাখ্যা করছি। দেশের বিভিন্ন স্থানে আবহাওয়ার দিনের বিভিন্ন সময় ভিন্ন হয়। কোনো কোনো দিন কাপড় পরবো, আবার ছুটির দিনে কি করব তা ঠিক করতে আমরা আবহাওয়ার পূর্বাভাস ব্যবহার করি। এই যে আমি তোমাদেরকে একটি সংবাদ দেখিয়েছি, যখন আমাদের বাবারা কোথাও যাবেন তখন কিন্তু এই আবহাওয়া থেকে আমরা খবর থেকে আমরা মোটামুটি একটা ধারণা নিয়ে আমার বাবারা বা আমার বড় ভাইরা কোথাও যাওয়ার জন্য ডিসিশন নিয়ে থাকেন বা সিদ্ধান্ত নিয়ে থাকেন। আমরাও ঠিক বুঝতে পারি যে আজকে দিনটা এই আবহাওয়া থেকে বুঝতে পারি যে আজকে বৃষ্টিপাত হবে বা আজকে গরম পড়বে। হ্যাঁ শিক্ষার্থীরা, তাহলে আমরা আবহাওয়া থেকে পূর্বাভাস পেয়ে থাকি। এখন জলবায়ু দেখো, কোন সময়ের আবহাওয়া পরিবর্তনের নির্দিষ্ট ধারায় জলবায়ু, যেটি আগে বলেছি। জলবায়ু হলো কোন স্থানের বহু বছরের আবহাওয়ার গড় অবস্থা। তাই বছরের কোন সময় আবহাওয়া কেমন হতে পারে তা আমরা পূর্ব অভিজ্ঞতা এবং জলবায়ু ধারণা থেকে অনুমান করতে পারি। যদিও আমাদের অনুমান সবসময় সঠিক নাও হতে পারে, কারণ আবহাওয়া সবসময় পরিবর্তনশীল। শিক্ষার্থীরা, এখানে আমি একটু তোমাদেরকে মনোযোগ দিতে বলবো। আবহাওয়া কিন্তু পরিবর্তনশীল। এই যে আমরা আগের দিন কিন্তু প্রচন্ড বৃষ্টিপাত ছিল ময়মনসিংহে, এর আগের দিনও আবহাওয়া কি ছিল? অনেক বৃষ্টিপাত এবং মেঘাচ্ছন্ন ছিল। আজকে দেখো, আজকে কিন্তু কোনো বৃষ্টিপাত আমাদের ময়মনসিংহ শহরে নেই। এভাবে অন্যান্য বিভাগেও কিন্তু একই অবস্থা। হয়তো কালকে বৃষ্টিপাত ছিল না, আজকে তাদের বৃষ্টিপাত হচ্ছে। তাহলে আমরা কি বলতে পারি? আবহাওয়া পরিবর্তনশীল। আর জলবায়ু পরিবর্তনশীল, কিন্তু সেটি মানুষের দূষণের কারণে পরিবর্তনশীল। জলবায়ু যদি ঘন ঘন পরিবর্তন হতে থাকে তা আমাদের জন্য হুমকি স্বরূপ। মনে করো, জলবায়ু আমাদের মানুষের অনেক এমন সব কর্মকাণ্ড আচরণ রয়েছে যেগুলো বিরূপ প্রতিক্রিয়া জলবায়ুর উপর পড়ে। তখন দেখা যায় বরফ গলে পানি হয়ে যাচ্ছে, তখন আমাদের সমুদ্রে পানির কি পরিমাণ বেড়ে যাচ্ছে, বা আমাদের কি হচ্ছে, এই নদীর পাড় ভেঙে আমাদের নদীগুলো ভরাট হয়ে যাচ্ছে, পানি নিচে ভরাট হয়ে যাবে, পানি উপরে উঠে কি হয়ে যাচ্ছে, বন্যা সৃষ্টি হচ্ছে। আবার এভাবে বিভিন্ন ধরনের আমরা পরিবেশ জলবায়ুর পরিবর্তনের কারণে আমরা শিকার হচ্ছি। তাহলে জলবায়ু যদি আবহাওয়ার মতো ঘন ঘন পরিবর্তন হতো তাহলে আমরা কিন্তু ধ্বংস হয়ে যেতাম। তাহলে আমরা বলতে পারি জলবায়ু পরিবর্তন হয় মানুষের দ্বারা। মানুষ যদি তাদের আচার আচরণ এবং তাদের কর্মকাণ্ড যদি ভালো না করে, তার বিরূপ প্রতিক্রিয়ায় জলবায়ুতে পড়ে। শিক্ষার্থীরা, আমরা আবহাওয়া এবং জলবায়ুর একটা সম্পর্ক কিন্তু জেনেছি। এখন আমরা আরেকটু জানবো আবহাওয়া এবং জলবায়ুর মিল এবং অমিল সম্পর্কে। চলো আমরা আর একটু দেখি ভালো করে, তাহলে আমাদের আরো বুঝতে সুবিধা হবে। শিক্ষার্থীরা, এখানে দেখো, আমি আবহাওয়া এবং জলবায়ু দুটি পাশাপাশি রেখেছি। বলতে পারো এটি একটি পার্থক্যটা,
যে আবহাওয়া এবং জলবায়ু কি জিনিস, সেটি এই চার্ট থেকে তুমি সহজে পার্থক্যটা বুঝতে পারবে। এক, বায়ুমণ্ডলের স্বল্পকালীন অবস্থা হলো আবহাওয়া। আমি এটা আগেও বলেছি, বায়ুমণ্ডলের স্বল্পকালীন অবস্থায় আবহাওয়া, যেটি কি কখনো রোদ, কখনো বৃষ্টি, কখনো তাপমাত্রা বৃদ্ধি, কখনো শৈত্যপ্রবাহ এইভাবে হতে পারে। আর বায়ুমণ্ডলের দীর্ঘকালীন অবস্থা হলো জলবায়ু। যেমন এক একটি রংপুর বিভাগ বা বাংলাদেশের যে জলবায়ু, সেটি একদিনে তৈরি হয়নি, দীর্ঘমেয়াদী বিভিন্ন কি আবহাওয়ার গড় অবস্থা থেকে আমরা একটা ধারণা নিয়ে কিন্তু বাংলাদেশের জলবায়ুটি একটা ধারণা নিয়েছি যে আমাদের জুন থেকে বৃষ্টি হবে, মে থেকে বৃষ্টি হবে, ডিসেম্বর বা জানুয়ারির দিকে বৃষ্টি হবে না। এগুলো কিন্তু আমরা আবহাওয়ার গড় থেকেই জলবায়ুটা সম্পর্কে আমরা ধারণা পেয়েছি। আবহাওয়া কোনো ক্ষুদ্র এলাকার ক্ষণস্থায়ী রূপ। ক্ষুদ্র এলাকা বলতে আমি যে তোমাদেরকে মানচিত্রে দেখেছি, বিভিন্ন বিভাগগুলো দেখিয়েছি, এক বিভাগের সাথে আরেক বিভাগের অনেক পার্থক্য রয়েছে। এরকম সারা বাংলাদেশের জেলায়, উপজেলায় বা পাশাপাশি একই এলাকায় হয়তো এক জায়গায় বৃষ্টি হচ্ছে, আরেক জায়গায় কিন্তু বৃষ্টি হচ্ছে না। এটা হচ্ছে একটি ক্ষুদ্র এলাকার ক্ষণস্থায়ী রূপ। আর জলবায়ু হচ্ছে কোনো এলাকার দীর্ঘস্থায়ী রূপ। মনে করো বাংলাদেশের যে জলবায়ুটা আমরা দেখতে পাই, এটি হচ্ছে মানে আমরা কখন শীত, কখন গরম, কখন আমাদের বৃষ্টি হবে, আমরা কিন্তু কৃষক ভাইরা কিন্তু আবহাওয়ার খবর দেখেন না তেমন। তারা কিভাবে এই ধারণাটা নিতে পারেন কখন আমি ফসল লাগাবো, কখন আমি বৃষ্টির পানি পাবো? তারা এই যে জলবায়ুর একটা আমাদের যে একটা দীর্ঘস্থায়ী পরিবর্তন হয়ে গেছে, দীর্ঘস্থায়ী একটা স্টেজ হয়ে গেছে, সেখান থেকে ধারণা নিয়ে সে কৃষক ভাইরা কি করতে পারে, যে ফসল ফলানোর কাজে আবহাওয়াকে ব্যবহার করছে। হ্যাঁ শিক্ষার্থীরা, প্রতিদিনের গড় তাপমাত্রা হচ্ছে বৃষ্টিপাত, তাপমাত্রা, শৈত্যপ্রবাহ, এগুলোই হচ্ছে আবহাওয়া। মানে প্রতিদিন আমাদের কি কি ঘটছে সেটার গড়টাই হচ্ছে আবহাওয়া। আর 30-40 বছরের গড় তাপমাত্রা, বৃষ্টিপাত, শৈত্যপ্রবাহ, এগুলো হচ্ছে জলবায়ু। তাহলে দুইটির পার্থক্যটা বুঝতে পেরেছো নিশ্চয়। তারপর হচ্ছে আবহাওয়া প্রতিনিয়ত পরিবর্তনশীল। মনে করো আজকের দিনটা যেমন কালকে তাও নাও হতে পারে, সকালে যেমন বিকেলে নাও হতে পারে, যেটা আমরা সবাই কিন্তু প্রতিদিনই দেখতে পাচ্ছি। আর জলবায়ু প্রতিনিয়ত পরিবর্তন হয় না। যদি প্রতিনিয়ত পরিবর্তন হতো তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যেত। তোমাদেরকে আগেও ব্যাখ্যা করেছি যে মানুষের বিভিন্ন কর্মকাণ্ডের কারণে জলবায়ু পরিবর্তন হয়ে থাকে। হ্যাঁ শিক্ষার্থীরা, আমরা তাহলে কি বুঝতে পেরেছি যে আবহাওয়া জলবায়ুর মিল অমিলগুলো আমরা জেনেছি। হ্যাঁ শিক্ষার্থীরা, এখন আরেকটু জিনিস আমি তোমাদের সাথে আলোচনা করব, তোমাদের বইয়ের পৃষ্ঠায় আছে, সেটা একটু ব্যাখ্যা করি। বাংলাদেশের জলবায়ু অনুযায়ী বর্ষা শুরু হয় জুনের মাঝামাঝি বা আষাঢ়ের শুরু এবং শেষ হয় আগস্ট, শ্রাবণ, ভাদ্র মাসে। বর্ষার বৃষ্টি শুরুর সময় প্রতি বছরই পরিবর্তিত হয়। তবে বর্ষা ঋতু শুরু হওয়া সম্ভাব্য সময়টি আমরা জানি জলবায়ুর ধারণা থেকে। যে জিনিসটা আমি তোমাদেরকে আগে ব্যাখ্যা করেছি, মানে আমরা কৃষক ভাইরা বা আমরা যারা কিভাবে কখন আমরা গাছ লাগাবো, কখন ফসল ফলাবো, এই জলবায়ুর ধারণা থেকে আমরা কিন্তু পেয়ে থাকি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমি তোমাদেরকে চেষ্টা করেছি জলবায়ু এবং আবহাওয়া এবং জলবায়ু সম্পর্কে ধারণা দিতে। আবার আমি তোমাদেরকে আরেকটু আবহাওয়া জলবায়ু সম্পর্কে বলছি। আবহাওয়া হচ্ছে কোনো নির্দিষ্ট সময় বা কোনো নির্দিষ্ট স্থানে আকাশ এবং বায়ুমণ্ডলের সাময়িক অবস্থা। আরেকটু আমরা স্মরণ করে নিই। তারপরে জলবায়ু কি হচ্ছে কোনো স্থানের আবহাওয়া কি বলতো নির্দিষ্ট ধারায় জলবায়ু। জলবায়ু হলো কোনো স্থানের বহু বছরের আবহাওয়ার গড় অবস্থা। আর একটু দেখে নাও। হ্যাঁ শিক্ষার্থীরা, এখন আমি তোমাদেরকে একটা বাড়ির কাজ দিব, তোমরা সবাই লিখে নিবে। এই বাড়ির কাজটি তোমরা তোমাদের খাতায় লিখে রাখবে। যখন তোমাদের বিদ্যালয় খুলবে তোমাদের শ্রেণীর শিক্ষককে দিতে পারো, বা তোমরা কেউ বাড়ির কাজটি করে আমার মেসেঞ্জারে তোমরা এই বাড়ির কাজটি পাঠাতে পারো। আমি তোমাদেরকে দেখে খাতাগুলো আবার তোমাদের কাছে সেন্ড করব। হ্যাঁ শিক্ষার্থীরা, বাড়ির কাজটি হচ্ছে জানুয়ারি এবং জুলাই মাসের মধ্যে কোন মাসটি বনভোজনের জন্য উপযুক্ত, কেন? এই যে আমরা একটা ফেব্রুয়ারি মাসের কি দেখেছিলাম, গড় তাপমাত্রা বা বিভিন্ন বিভাগের তাপমাত্রা দেখেছিলাম, তেমনি আমরা কিন্তু জানুয়ারি মাসটা কেমন, ফেব্রুয়ারি মাসটা কেমন, মার্চ মাসটা কেমন, এপ্রিল কেমন, মে কেমন, জুন, আমরা 12 মাসই একটা ধারণা কিন্তু আমাদের সবারই আছে কখন বৃষ্টিপাত হয় কখন হয় না। তাহলে তুমি জানুয়ারি মাসে বা জুলাই মাসের মধ্যে কোনটি তুমি বেছে নেবে?
নিশ্চয় তোমাদের মাথায় এটি কাজ করছে এবং অবশ্যই তোমরা পারবে আমি আশা করি। এবং কেন তুমি এই মাসটিকে উপযুক্ত মনে করেছ সেটি 5টি লাইনে তুমি লিখে ব্যাখ্যা করবে, যে 5টি লাইনে তুমি সেটা বর্ণনা করবে কেন তুমি এই মাসটি পছন্দ করে নিয়েছো। হ্যাঁ শিক্ষার্থীরা, আশা করি আমার আলোচনা তোমরা বুঝতে পেরেছ। তোমাদের আরো বেশি করে বইটি পড়বে, বইয়ে যে আলোচনাটা আছে আমার আলোচনার সাথে তুমি মিলিয়ে দেখবে, বারবার অনুশীলন করবে, এতে তোমার ঘাটতি থাকলে সেটি পূরণ হয়ে যাবে। নিয়মিত সংসদ টিভি দেখবে, ছোট ভাই বোনদেরকে নিয়ে পড়বে এবং স্বাস্থ্যবিধি মেনে থাকবে বাড়িতে। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা, ভালোবাসা রইল। বাড়ির কাজগুলো করে তোমাদের শিক্ষককে তোমরা বিদ্যালয়ে দেখাবে এই প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।